আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো নহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক দ্বারে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ওটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে রবীন্দ্র ভারতী সোসাইটি বিগত প্রায় ৮ দশক ধরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অম্লান স্মৃতি, সৃষ্টি ও সংস্কৃতির সংরক্ষণ, প্রচার ও প্রসারে নিরলসভাবে কাজ করে চলেছে। সারা বছর ধরে সময় উপযোগী নানান অনুষ্ঠান ও কর্মসূচি গ্রহণ করে রবীন্দ্র ভারতী সোসাইটি এ রাজ্যে ও রাজ্যের বাইরে রবীন্দ্র স্মৃতিকে জাগরুক করে রাখে। বর্তমান সমাজ মাধ্যমকে ব্যবহার করে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা রবীন্দ্র ঘরানার মানুষজনদের সাথে রবীন্দ্র সংস্কৃতির আদান প্রদান করে থাকে এই সোসাইটি। বিশ্বকবির প্রতি এই অমোঘ দায়বদ্ধতা নিয়ে একদিন রবীন্দ্র ভারতী সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল জোড়াসাঁকোর এই পবিত্র প্রাঙ্গণে। দিনটি ছিল 15ই জানুয়ারি 1947। তাই প্রতি বছর 15ই জানুয়ারি মহা সমারোহে সোসাইটির প্রতিষ্ঠা দিবস পালিত হয়। সোসাইটির প্রথম সভাপতি ছিলেন স্যার তেজ বাহাদুর সপ্রু, সহ সভাপতি বিচারপতি সুধীর রঞ্জন দাস, ডিরেক্টর অবনীন্দ্রনাথ ঠাকুর, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সুরেশচন্দ্র মজুমদার। ট্রাস্টি বোর্ডে ছিলেন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা
প্রখ্যাত ব্যারিস্টার শরৎচন্দ্র বসু ও প্রখ্যাত আইনজীবী নৃপেন্দ্রচন্দ্র মিত্র। সোসাইটির প্রতিষ্ঠার অল্পদিন পর 15ই অগস্ট 1947 দীর্ঘ ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে দেশ স্বাধীন হল, গঠিত হল দেশীয় সরকার। স্বাধীন দেশের বহু মানুষ যারা জ্ঞানে, গরিমায় ও ক্ষমতায় অনন্য ছিলেন, তারা সোসাইটির সাথে যুক্ত হয়েছেন। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন স্যার তেজ বাহাদুর সপ্রুর পর সর্দার বল্লভ ভাই প্যাটেল, ডাক্তার বিধানচন্দ্র রায়, ডক্টর প্রতাপচন্দ্র চন্দ্র ও প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রমুখ। সাধারণ সম্পাদকের আসন অলঙ্কৃত করেছেন সুরেশচন্দ্র মজুমদারের পর বিমলচন্দ্র সিংহ, আনন্দকুমার মুখোপাধ্যায়। যদি রবীন্দ্রভারতী সোসাইটির রূপকার কাউকে বলা হয়, তিনি হলেন রথীন্দ্রনাথ ঠাকুর। তারই প্রচেষ্টায় এই রবীন্দ্রভারতী সোসাইটি প্রতিষ্ঠা হয়। কবিগুরুর কথায় প্রদীপ জ্বলে ওঠার আগে সলতে পাকানোর একটা পর্ব থাকে, তেমনি রবীন্দ্রভারতী সোসাইটি গড়ে ওঠারও একটা পূর্ব পর্ব ছিল। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। 1941 সালের 7ই অগস্ট বাংলা 1348-এর 22শে শ্রাবণ এশিয়া মহাদেশে প্রথম নোবেল পুরস্কার জয়ী বিশ্বকবি, দার্শনিক ও মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হলেন। সন্ধ্যাটির তারা, চামেলির গন্ধটুকু জানালার ধারে, ভোরের প্রথম আলো জলের ওপারে। শোকস্তব্ধ গোটা দেশ। হঠাৎ অভিভাবকহীন হয়ে পড়ল কলকাতা, শান্তিনিকেতন তথা আপামর বাংলা। চিন্তিত হল সমস্ত মহল। কবির রেখে যাওয়া কাব্য, সঙ্গীত, সাহিত্য ও চিত্রাবলীর বিপুল ভাণ্ডারের এখন কি হবে? কে করবে সেসবের দেখভাল, রক্ষণাবেক্ষণ? স্ব উৎসাহে এগিয়ে এলেন অনেক বিশিষ্ট মানুষ। কবিপুত্র রথীন্দ্রনাথ, পুত্রবধূ প্রতিমা দেবী, বিশ্বভারতী কলা ভবনের অধ্যক্ষ নন্দলাল বসু, অধ্যাপক ক্ষিতিমোহন সেন, বাঁধ ভাঙা ঢেউয়ের মতো শহরের সাধারণ থেকে বিশিষ্ট জনেরা উপস্থিত হলেন। সভানেত্রীর আসন অলঙ্কৃত করলেন শ্রীমতী সরোজিনী নাইডু। বক্তব্য রাখলেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী A.K. ফজলুল হক, শ্যামাপ্রসাদ মুখার্জি, স্যার তেজ বাহাদুর সপ্রু, রামানন্দ চ্যাটার্জি, বিচারপতি চারুচন্দ্র বিশ্বাস, শরৎচন্দ্র বসু, নৃপেন্দ্রচন্দ্র মিত্র ও N.C. চ্যাটার্জি। এই সভায় গঠিত হল অল ইন্ডিয়া রবীন্দ্র মেমোরিয়াল কমিটি বা নিখিল ভারত স্মৃতি রক্ষা কমিটি। উদ্দেশ্য কবিগুরুর স্মৃতি ও সংস্কৃতিকে রক্ষা করা ও সমাজে তার বিস্তার করা। এই মহৎ কাজে প্রয়োজনীয় অর্থ সংগ্রহে কমিটির তরফ থেকে নিখিল ভারত স্মৃতি ভাণ্ডার খোলা হলো এবং সাহায্যের জন্য আহ্বান জানানো হলো দেশবাসীকে। এই মহৎ কাজটি সম্পন্ন হতে যিনি ঐকান্তিক প্রচেষ্টা চালিয়েছিলেন, তিনি ছিলেন আনন্দবাজার পত্রিকার সে সময়ের ম্যানেজিং এডিটর সুরেশচন্দ্র মজুমদার। রবীন্দ্রনাথের
মহাপ্রয়াণের পরে স্মৃতি সমিতি গঠিত হয়েছিল, তখন সুরেশচন্দ্র মজুমদার আনন্দবাজারের রবীন্দ্রনাথের স্মৃতিকল্পে একটি তহবিল রচনা করেছিলেন। তাতে সারা ভারতবর্ষ থেকেই টাকা এসেছিল। স্মৃতি ভাণ্ডারে আশানুরূপ সাড়া পাওয়া গেল। 1947 সাল পর্যন্ত 5,28,200 কোটি টাকা জমা পড়ল অর্থ ভাণ্ডারে। সংগৃহীত এই অর্থের সবটাই কমিটির পক্ষ থেকে তৎকালীন সরকারকে দেওয়া হয় এবং অনুরোধ করা হয় রবীন্দ্র স্মৃতি বিজড়িত জোড়াসাঁকোর অংশ অধিগ্রহণ করার জন্য, যার অনেকটাই তখন বেহাত বা বিক্রি হয়ে গিয়েছিল। সেই সময় সরকার উদ্যোগী হন। ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, তিনি অগ্রণী ভূমিকা পালন করে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টে এটি অধিগৃহীত হলে যে টাকার প্রয়োজন হয়, সেটা যে রবীন্দ্রনাথের স্মৃতির জন্যে সংগ্রহিত হয়েছিল তার থেকে টাকা দেওয়া হয়। কমিটির দেওয়া সেই অর্থ দিয়ে সরকার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির 3টি অংশ 5 নম্বর ও 6/4 দ্বারকানাথ ঠাকুর লেন আর 63 নম্বর চিতপুর রোড অধিগ্রহণ করেন ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1894 এর বিশেষ ধারা বলে। এবং যেহেতু পাবলিক পারপাস দেখানো হয়, তাই সরকার 10 টাকা দিয়েছিলেন টোকেন গ্রান্ট হিসেবে। এই সময় অল ইন্ডিয়া রবীন্দ্র মেমোরিয়াল কমিটির নাম পরিবর্তিত হয়ে হয় রবীন্দ্র ভারতী, যা 1860 সালের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুসারে নথিবদ্ধ হয়। সরকার সমস্ত অধিগৃহীত জমি রবীন্দ্র ভারতীর নামে রেজিস্ট্রিকৃত দলিল করে হস্তান্তর করে। বিক্রি হয়ে যাওয়ার আগে 5 নম্বর দ্বারকানাথ ঠাকুর লেনের বাড়িতে বাস করতেন গগনেন্দ্রনাথ, সমরেন্দ্রনাথ আর অবনেন্দ্রনাথ। এই বাড়ির বিখ্যাত দক্ষিণের বারান্দায় বসে 3 ভাই শিল্প ও সাহিত্য চর্চা করতেন, ছাত্রদের প্রশিক্ষণ দিতেন এবং বলা যায় বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানা গড়ে উঠেছিল এই দক্ষিণের বারান্দায়। অবনেন্দ্রনাথ এই বাড়ি ছেড়ে সপরিবারে বরানগরের গুপ্ত নিবাসে গিয়ে উঠেছিলেন, কিন্তু 5 নম্বর দ্বারকানাথ ঠাকুর লেনের বাড়ি ও দক্ষিণের বারান্দা চিরকাল তাঁর স্মৃতিতে থেকেছে অম্লান। অধিগ্রহণের পরে তারা ইতিহাস থেকে দেখছি হাইকোর্টে প্রার্থনা করেন ক্ষতিপূরণের টাকা বর্ধিত করার জন্যে, এবং সেই টাকা বর্ধিত হয়। এই বর্ধিত টাকা আমাদের রবীন্দ্র ভারতী সোসাইটির পক্ষে দেওয়া সম্ভব হয় না। তখন সরকার এই টাকা ক্ষতিপূরণের যে বর্ধিত টাকা তারা দিয়েছিলেন। পরেও আমাদের বিশেষ করে ডক্টর বিধানচন্দ্র রায়, তারই মুখ্যমন্ত্রী, তিনি ব্যবস্থা করে দেন, পরে আরও টাকা দেওয়া হয়। এই সহযোগিতার পরিবর্তে ডাক্তার রায় একটি শর্তও রাখলেন রবীন্দ্র ভারতীর কাছে। ডাক্তার বিধানচন্দ্র রায় তখন তার সরকারের তথ্য বিভাগকে ঢেলে সাজাতে চাইলেন। আরেকটি দ্বিতীয় দলিল করে সেই সময় সরকার, তখনও ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের কাছে অনুরোধ করেছিলেন যে একাংশে একটি ডান্স একাডেমি, মিউজিক একাডেমি প্রতিষ্ঠা করবার জন্যে। এবং সেই সময় আমাদের যে অংশ আমাদের সোসাইটির অধীনে ছিল, সেইখানে সোসাইটির কিছু কর্মচারী, কিছু কাজ আমাদের বাড়ি থেকে পরিচালিত হতো
ভাড়ার বিনিময়ে। 1947 সালে রবীন্দ্রভারতী সোসাইটির জন্ম হয়। তার 4 বছর পরেই আমরা পাই ডাক্তার বিধানচন্দ্র রায়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তিনি এই সোসাইটির জন্যে বহু কাজ করে গেছেন, যা আমরা এখনও নতমস্তকে স্মরণ করে থাকি। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও 1 জুলাই আমরা গেছিলাম রাইটার্স বিল্ডিংয়ের সামনে ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করতে। ইতিমধ্যে রবীন্দ্র জন্ম শতবর্ষ উদযাপনের তোড়জোড় শুরু হলো। এই সময় একটি দুঃসংবাদ মুখ্যমন্ত্রী ডাক্তার রায়ের কানে গেল। কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে তাঁর অংশ ভাড়া দিতে চলেছেন। এই কথা শুনে ডাক্তার রায় মনে খুব কষ্ট পেলেন। তখন তিনি ভাবলেন, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তাঁরও কিছু করণীয় আছে। তিনি ঠিক করলেন সম্পূর্ণ মহর্ষি ভবন অধিগ্রহণ করে রবীন্দ্রনাথের নামে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করবেন। যেমন ভাবা তেমন কাজ। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হলে পূর্বের রবীন্দ্র ভারতী নামের পাশে সোসাইটি শব্দটি বসিয়ে রবীন্দ্র ভারতী সোসাইটি করা হয়। ফলে একই স্বপ্ন নিয়ে পাশাপাশি দুটি প্রতিষ্ঠান, রবীন্দ্র ভারতী সোসাইটি ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তাদের পথ চলতে থাকে। দুঃখের কথা, এখন আমাদের যে অধিকার, বলবো সোপার্জিত অধিকার, মানুষের টাকায় যে সোসাইটি এবারই অধিগ্রহণে সহায়তা করেছিলেন, তাদের অস্তিত্ব নিয়ে কোথাও কোথাও সন্দেহ প্রকাশ করা হচ্ছে। এটা কিন্তু আমার পক্ষে গ্রহণযোগ্য নয়। রবীন্দ্র ভারতী সোসাইটি বলে যে একটি বিষয় আছে আলাদা, সত্যি সত্যি আমাদের পশ্চিমবাংলার বা ভারতের খুব কম লোক সেটা জানে। মনে করে এটা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়েরই একটা কিছু হবে, এই ভুল ধারণাটা আছে। এটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, সেটা সত্যি সত্যি জানে না। তাহলে জানানোর জন্য কি করা দরকার, নিশ্চয়ই এই কর্তৃপক্ষ ভাবছেন সেটা। যে সোসাইটি, যে ডান্স মিউজিক একাডেমি হয়েছিল, সেটা পরে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় এবং বিশ্ববিদ্যালয়ে আমাদের রবীন্দ্র ভারতী সদস্য পদ ছিল পরিচালনা সমিতির মধ্যে। একটি মূল্যবান প্রতিষ্ঠান, কাজে এটা মানুষের কাছে আরও পরিচিত হোক, আরও সম্মান সম্ভ্রম পাক এবং এর স্বাতন্ত্র্য সম্বন্ধে লোকে জানুক, এটা তো আমরা সবাই চাই। একটি নতুন চুক্তিপত্রের মাধ্যমে সোসাইটির জমি এবং বাড়িতে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম চালানোর জন্য অস্থায়ী অনুমতি দেওয়া হয় এবং সেই বাবদ মাসিক 400 টাকা ভাড়া দেওয়ার বন্দোবস্ত হয়। বিশ্বভারতী উপাচার্য থাকার সময় আমি এখানকার এই সোসাইটির মেম্বার হই। 2003 সালে ডক্টর প্রতাপচন্দ্র চন্দ্র একবার আসেন। উনি আমাদেরকে বলেছিলেন এবং আমিও সেটা সশ্রদ্ধভাবে গ্রহণ করেছিলাম যে বিশ্বভারতী এবং রবীন্দ্র ভারতী এই দুটো প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ হওয়া খুবই দরকার এবং আমরা সেটাই করতে পেরেছিলাম এবং আমি পরের বছর থেকে ওদের মেম্বার হয়ে যাই এবং সেটার মেম্বারশিপের দরুন বা মেম্বারশিপ হওয়ার জন্যে আমার ওখানে যাতায়াত খুবই বেড়েছিল। দেখতে দেখতে রবীন্দ্র ভারতী সোসাইটি
৭৭ বছর পেরিয়ে এলো। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বহু আগে থেকে যে স্বপ্ন ও কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করেছিল রবীন্দ্র ভারতী সোসাইটি, আজও তা স্বমহিমায় অটুট আছে। কবিগুরুর স্মৃতি, সৃষ্টি ও সংস্কৃতির সংরক্ষণ, প্রচার ও প্রসারে বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ ও তার সার্থক রূপায়ণ করে চলেছে সোসাইটি। সোসাইটির স্বত্বাধিকারে আছে বেশ কিছু অমূল্য সম্পদ। তার মধ্যে উল্লেখযোগ্য কবিগুরুর ব্যবহৃত একটি মোটর গাড়ি, সমগ্র রবীন্দ্র সাহিত্য ও আরও দুষ্প্রাপ্য বই, পত্র পত্রিকার এক বিপুল সম্ভার রক্ষিত আছে সোসাইটির লাইব্রেরিতে। রবীন্দ্র সাহিত্য ও সংস্কৃতির গবেষকরা এখানে নিয়মিত আসেন এবং এই সমৃদ্ধ লাইব্রেরি ব্যবহার করেন। এই লাইব্রেরিতেই সংরক্ষিত আছে কবির ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী চৌধুরানী ব্যবহৃত পিয়ানো। কিছু সেকালের অলঙ্কারগুলি ব্যাংকের ভল্টেই স্বভাবত সংরক্ষিত আছে এবং মানুষকে দেখানো সম্ভব হচ্ছে না, তবে আমরা রক্ষা করেছি। এটা আমাদের আত্মপ্রসাদ নয়, আমাদের একটা কর্তব্য পালন করেছি বলে আমার ভালো লাগে। এছাড়া সোসাইটির কাছে আছে রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, নন্দলাল বসু, জ্যোতিরিন্দ্রনাথ, মুকুল দে, রানী চন্দ প্রমুখ শিল্পীদের আঁকা প্রায় ৫,০০০-এরও বেশি চিত্রকর্ম, যা বর্তমানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সংরক্ষণের জন্য রাখা আছে। আমাদের একটা উদ্দেশ্য আছে, রবীন্দ্র ভারতী সোসাইটি চায় একটা চিত্রশালা তৈরি করবার, কিন্তু চিত্রশালা করার জন্য বহু টাকার প্রয়োজন। ঠিক ভালো চিত্রশালা করতে গেলে অনেক টাকার দরকার, ভালো জায়গা দরকার। আমরা তো এই পরিকল্পনা চেষ্টা চালিয়ে যাচ্ছি, জানি না কবে আমরা সফল হব। একদিন হতেই হবে। আমাদের চিত্রশালা করাটা আমাদের একটা পরিকল্পনার মধ্যে। রথীন্দ্র মঞ্চ রবীন্দ্র ভারতী সোসাইটির একটি অমূল্য সম্পদ। 426 আসনের শীতাতপ নিয়ন্ত্রিত এই প্রেক্ষাগৃহটি ভারত সরকারের আর্থিক সহায়তায় সম্প্রতি সংস্কার সাধন করা হয়েছে। যখন আমাদের এই সোসাইটির সভাপতি হন প্রণব কুমার মুখোপাধ্যায়, আপনারা সবাই জানেন তিনি ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন কেন্দ্রীয়, তখন তিনি একটি কেন্দ্রীয় সরকার থেকে একটি অনুদান এনে দেন এই রবীন্দ্র ভারতী সোসাইটিকে, এবং রথীন্দ্র মঞ্চ তারপর নবরূপে সজ্জিত হয়েছে। এই ঐতিহ্যবাহী মঞ্চ আজকে অত্যাধুনিক মঞ্চে রূপান্তরিত হয় তারই সহায়তায়, এটা আমাদের স্বীকার করতেই হবে। বন মাঝে কি মন মাঝে, বন মাঝে কি মন মাঝে। সারা বছর ধরে সোসাইটির নির্ধারিত সব অনুষ্ঠান এই মঞ্চেই অনুষ্ঠিত হয়ে থাকে। বসন্ত বহিছে কোথায় কোথায় ফুটেছে
তবে শুধুমাত্র সোসাইটির নিজের অনুষ্ঠান নয়, শহর ও শহরতলির নামী সংগঠন তাদের অনুষ্ঠান করে থাকেন এই অত্যাধুনিক মঞ্চে। আর রয়েছে একটি সুসজ্জিত অতিথিশালা বাইরে থেকে আসা অতিথি অভ্যাগতদের জন্য। আমি খুব ভাগ্যবান, আমি খুব ছোটবেলা থেকে এই রবীন্দ্রভারতী সোসাইটিতে আসছি আমার বাবা মায়ের সঙ্গে। বাবা সাধারণ সম্পাদক ছিলেন বহু বছর এবং আমার মা ছিলেন রবীন্দ্রপ্রেমী, সুতরাং আমার আসতে কোনো অসুবিধা হতো না। আমার স্কুল জীবন থেকে এই যে আমার মাথায় রবীন্দ্রনাথ সম্পর্কে ঢুকে গেল, আমি বুঝতে শিখলাম রবীন্দ্রনাথকে। আজও আমি সত্যিই ভাগ্যবান যে আমি আজ পর্যন্ত কিন্তু এখানেই জড়িয়ে রয়েছি কোনো না কোনোভাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, প্রয়াণ দিবস ও সোসাইটির প্রতিষ্ঠা দিবস পালন ছাড়া সোসাইটি নিয়মিত আয়োজন করে থাকে বর্ষামঙ্গল, বসন্ত উৎসব, ও বিজয়া সম্মেলনী। সমাজের অনেক জ্ঞানী, গুণী ও সাধারণ মানুষ এইসব উৎসবে যোগদান করে সোসাইটির আয়োজনগুলোকে সফল করে তোলেন। রবীন্দ্র চিন্তা, চেতনা ও দর্শনকে বিশ্বমুখী করতে প্রতি 2 বছর অন্তর সোসাইটি একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গবেষক, অধ্যাপক, রবীন্দ্র অনুরাগীগণ গভীর শ্রদ্ধা ও আগ্রহ ভরে এই সেমিনারে যোগ দিয়ে থাকেন। আমরা যতই এখানে রবীন্দ্রনাথ নিয়ে কথা বলি, গানের কথা বলি, এগুলো যেন আমাকে বাঁচিয়ে রাখে। আমাদের বিদ্রোহ বিপ্লবগুলো রাস্তাঘাটে যেগুলো হচ্ছে সেগুলোকে যেন বাঁচিয়ে রাখে। আমি চাই সেগুলো হোক। আমার এখানে আমি আজকে এসেছিও সেই কারণে। আমি চাই সেগুলো হোক। আপনাদের ভেতর যেগুলো আপনারা যেখানে যেখানে যাচ্ছেন, মিছিলে যাচ্ছেন, এটা যাচ্ছেন, সমস্ত ভয় ভীতি দূর করে রবীন্দ্রনাথ যেন সেরকম ভাবে ভয় ভীতি দূর করে আমার সামনে এসে দাঁড়ায়। আমার কোনো গানের স্বরলিপি চাই না, আমার শ্রেষ্ঠ সুরকার হতে হবে না, আমাকে যেন ভয় ভীতিহীন রবীন্দ্রনাথ এই রবীন্দ্রভারতীর আপনাদের সামনে এসে আবারও চোখের জলই আমার সম্বল, শেষ সম্বল আমার চোখের জল। আমাদের যেন ভয় ভীতিগুলো দূর হয়, সেটুকুই আমার সব। রবীন্দ্রভারতী সোসাইটি প্রায় শুরুর দিন থেকে প্রতি বছর 15ই জানুয়ারি তাঁদের প্রতিষ্ঠা দিবসে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি জগতের গুণীদের সম্মান ও সম্মাননা প্রদান করে থাকে। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান দিও। সারা বছর ধরে রবীন্দ্রভারতী সোসাইটি সঙ্গীত, নাটক, আবৃত্তি ও নৃত্যের কর্মশালার আয়োজন করে থাকে। সোসাইটির শিক্ষানবিশ সদস্যরা স্বনামধন্য পেশাদার ও গুণী প্রশিক্ষকদের পরামর্শ ও প্রশিক্ষণ পেয়ে থাকেন। তাছাড়া ওর যা বয়স, ওকে দেখলে হচ্ছে না, এইভাবে হবে না। আপনি তো এর সাথে কথা বলছেন, তা আপনি যখন করবেন তখন পুরো 55, বয়সে তো 5 ফুট বড়। না না, আমি এটা হতে দেবো না, আমি কিছুতেই এই কথা আমি মানব না। এইভাবে বলুন। আজকেও যদি আপনারা আসেন যে কোনো বুধবার আমাদের এই লাইব্রেরি যেটা আছে পাঠাগার কক্ষে, দেখবেন পরিপূর্ণ। খুব কম প্রতিষ্ঠানে আছে যে প্রতি সপ্তাহে এতজন সদস্য আসেন। আমরা খুব গর্ব করে বলছি যে আমরাও এখান থেকে প্রচুর জন আমাদের শিল্পীদেরকে আমরা শিল্পী তৈরি করছি। রবীন্দ্রভারতী সোসাইটি প্রতি বছর রবীন্দ্রনাথের ছোট গল্পের উপর ভিত্তি করে রচিত নাটকের প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
সারা বাংলার উৎসাহী নাট্যদল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এখনও এখানে বহু শিল্পীরা আছেন, আমাদের এখানে আসেন, তারা সেই ছবিগুলো আমাদের দেখান, তারা হাতে করে প্রাইজ নিচ্ছেন। এই রথীন্দ্র মঞ্চ তখন তাদেরকে সামনে এনেছে। আর একটা কথা তখন প্রচলন ছিল যে আনন্দ মুখার্জি বহু অজানা শিল্পী তাদেরকে সামনে আনতেন এই রবীন্দ্রভারতী সোসাইটির মাধ্যমে, এই রথীন্দ্র মঞ্চে। রবীন্দ্রনাথ আমাদের সবারই ঊর্ধ্বে, তাকে নিয়ে আমরা সবাই মাতামাতি করি, নানা রকমভাবে ওর কথা বলি। সুতরাং ওর কথা যে এরা বলবেন এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সুতরাং এরা রবীন্দ্রনাথকে তুলে ধরুন, রবীন্দ্রনাথের কথা বলুন, রবীন্দ্রনাথের ভাষা ব্যবহার করুন, রবীন্দ্রনাথকে সবাই মধ্যে নিয়ে আসুন, এই কথাই আমি বলবো। আর রবীন্দ্রনাথের সম্বন্ধে আমাদের তো নতুন করে কিছু বলার নেই। সোসাইটি সাহিত্যপত্র ও কড়ি ও কমল নামে দুটি পত্রিকা প্রকাশ করে থাকে। এছাড়া প্রতি বছর নিয়মিত বনভোজন ও ভ্রমণ ইত্যাদি কর্মসূচি তো থাকেই। রবীন্দ্রভারতী সোসাইটি আন্তর্জাতিক বইমেলাতে প্রতি বছর স্টল দেয়। এছাড়া শান্তিনিকেতনের পৌষ মেলাতেও স্টল দেওয়া হয়ে থাকে। আমাদের কলকাতায় যে বইমেলা হয় সেখানে রবীন্দ্রভারতী সোসাইটির স্টলে আসার জন্যে অনেকের উৎসাহ থাকে, কারণ আমরা এখানে একটি তাৎক্ষণিক বক্তৃতার ব্যবস্থা করে থাকি এবং প্রতিদিন যারা এখানে তাৎক্ষণিক বক্তৃতা করেন তাদেরকে আমরা শংসাপত্র দিয়ে থাকি। আমাদের এই যে বই স্টলে রবীন্দ্রভারতী সোসাইটির যে পাবলিকেশনস আছে সেই সমস্ত পাবলিকেশনস, আমাদের ছবি আছে কিছু, যেই ছবিগুলো আমরা ওখান থেকে জনসাধারণের কাছে আমরা দিয়ে থাকি, বিক্রি করে থাকি। এছাড়াও আমাদের যারা সদস্যরা রয়েছেন তাদের লেখা যে বই বা পত্রিকা থাকে আমরা সেগুলোও আমাদের স্টলে রাখার ব্যবস্থা করি, যাতে আমরা আমাদের সদস্যদের উৎসাহ দিয়ে থাকি। এরকম মনীষীর সব ভাবনা চিন্তা একটা প্রতিষ্ঠানের পক্ষে ধরে রাখা সম্ভব নয়। আমার মনে হয় রবীন্দ্রভারতী সোসাইটিকে এবার ঠিক করতে হবে কোন বিশিষ্ট ভাবধারা, রবীন্দ্রনাথের ভাবনা চিন্তা বা রবীন্দ্রনাথের সৃষ্টি আমরা প্রিজার্ভ করার চেষ্টা করব এবং লোক প্রচার করার চেষ্টা করব। সবটা পুরো পারবো না, একটা আমাদের বেছে নিতে হবে যে ভাবনা চিন্তার ধারাটা মনে হয় লোকেরা খুব ভাবছে না বা লোকেরা খুব আস্তে আস্তে ভুলে যাচ্ছে, সেইগুলো আমাদের ভেবে দেখে বার করতে হবে এবং সেইগুলো সেই রবীন্দ্রনাথের সেই লাইনের ভাবনা চিন্তা, যেটাকে সেই রবীন্দ্রনাথের সেই লাইনের সৃষ্টি আমাদের রবীন্দ্রভারতী সোসাইটির প্রচেষ্টা হওয়া উচিত রাখবার, তাকে প্রিজার্ভ করা এবং প্রচার করা। রবীন্দ্রভারতী সোসাইটি অন্য কারো বা অন্য কোনো প্রতিষ্ঠানের দয়া বা অনুকম্পায় নয়। রবীন্দ্র আদর্শে অনুপ্রাণিত হয়ে সগৌরবে যে যাত্রা শুরু হয়েছিল, রবীন্দ্রভারতী সোসাইটি আজও তা স্বমহিমায় বজায় রেখেছে। প্রতিদিনের প্রথম প্রভা, মধ্যাহ্নের তান, সূর্যাস্তের রক্তিমাভা, ধ্রুবতারার গান, মানবতার প্রিয় পুরোহিত, পবিত্রতার ধারা, পৃথিবীর সব প্রণাম মন্ত্র, রবি ঠাকুরেই সারা।